আমাদের আজকের গল্পটি নেওয়া হয়েছে অস্তিত্ব পাবলিকেশনের পেরু উপেন্দা অমনিবাস প্রথম খণ্ড বইটি থেকে। বইটি 2023-এর অক্টোবর মাসে প্রকাশিত হয়েছে। আচ্ছা, আমার পরিচয়টা দিয়ে নি। অধমের নাম উপেন কৃষ্ণ দে, আর ইনি হলেন মিস্টার ময়ূক রঞ্জন দাস, সংক্ষেপে পেরু। কিন্তু ডাকনাম পেরু কেন? এই নামের সাথে কি পেরু দেশের কোনো লিঙ্ক আছে? ওটা আমার স্কুলের সময়কার নাম। একবার ভূগোলের ক্লাসে স্যারের প্রশ্নের জবাবে বিষুবরেখার উপরে আফ্রিকান দেশের উত্তরে ভুলবশত পেরু বলে ফেলেছিলাম। কিন্তু পেরু তো আফ্রিকা মহাদেশে নয়, দক্ষিণ আমেরিকায়। বন্ধুদের মধ্যে হাসির রোল পড়ে গেল, সাথে পড়ে গেল আমারও একটা অদ্ভুত নাম, পেরু। তারপর কিছু বন্ধু স্কুল থেকে কলেজ, কলেজ থেকে খবরের কাগজের অফিস, ক্যারি ফরওয়ার্ড হলো, সাথে সাথে নামটাও ট্রাভেল করলো। স্কুলের বন্ধুদের দৌলতে নামটা আজ এত দূর চলে এসেছে, আর সিমলাও যাচ্ছি। ও, আপনি তাহলে রিপোর্টার? পার্ট টাইম বলতে পারেন। খামখেয়ালি লোক তো, কখন যে কি করি সেটা অবশ্য ঠিক নেই। আমার দাদা কাম বন্ধুটি অবশ্য একটি নামজাদা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করেন। ওরে বাবা, এই কতগুলো লাগেজ করেছো উপেন্দা? হ্যাঁ, তুমি কি সিমলা গিয়ে একেবারে পার্মানেন্টলি সেটেল করার প্ল্যান করেছো নাকি? ট্যাক্সিতে উঠতে উঠতে গাড়িতে পেছনে ডিকিতে আর কোলে ডাই হয়ে থাকা লাগেজের লাটবহরের দিকে একবার মুখ ঘুরিয়ে কথাটা বলল পেরু। আরে কতদূর যাচ্ছি? সিমলা। মালপত্র তো একটু হবেই পেরু। কি ঠান্ডা বলো তো ওখানে। কোট, জ্যাকেট, দুটো শালের চাদর ধরাতেই তো 3টে ব্যাগ ভর্তি হয়ে গেল। আর টুকটাক খাবার দাবার না নিলেই নয়। সন্ধ্যাবেলা আম তেল দেওয়া মুড়ি মাখা হবে, সাথে মুড়ি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, মূলো, চানাচুর, কচু চিপস। কি বলো? তুমি দেখি তরকারি চুরি খালি করেই এসেছো। সাথে ওই লঙ্কার আচারের বয়ামটা আমার বড় পিসি দিয়েছে, বুঝলে। আমি অ্যাকচুয়ালি যেখানে যাই ওটা নিয়েই যাই। এই মুড়ি মাখা খেলে অন্য খাবার মুখে রুজবে না পেরু। আরে ওখানে তো বাঙালি হোটেল, বাঙালি ব্যবসাদার আছে তো নাকি? তোমার খালি বাঙালি খাবার না পাওয়ার টেনশন। শেষে পুরো ট্রাভেল ট্যুরের লোকজন তোমাকে মুড়ির প্যাকেট শুধু হাইজ্যাক না হয়ে ফেলে দেখো, মশলা মুড়ির লোভে। তাও আবার। তা যাই বলো, একটু ঘুরতে যাচ্ছি, কটা দিন আয়েশ করে কাটাবো না। লাগেজ নিয়ে ঝামেলা নেই, একে ওকে ফিট করে ঠিক মাথায় তুলে দেবো। হাওড়া কালকা নিয়ে তো চাপই নেই, ফেরার পথে সব হালকা হয়ে যাবে। আমাদের কাল না হয়ে সিমলা যাওয়ার বন্দোবস্ত একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে হয়েছে। মিস্টার ঘোষালের বন্ধু রাজদীপ সামন্তের এই কোম্পানি। আমাদের আগের কেসটায় সাফল্যের পুরস্কার স্বরূপ আমাদের ডিটেকটিভ ফার্মের কর্ণধার মিস্টার ঘোষাল তার কোম্পানির খরচে এই ভ্রমণের বন্দোবস্ত করে দিয়েছেন। আগের কেসটা, অর্থাৎ অভিষিক্তা অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের ফলে সেই কেসটা কলকাতায় 5-6টা বড় বড় দৈনিক খবরের কাগজে বেশ বড় কভার স্টোরি হিসেবে ছাপানো হয়েছিল। 2টো বড় টিভি চ্যানেলও এসেছিল। সেই সুবাদে পেরু আমার আর আমাদের এজেন্সির নাম পুলিশ মহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে ট্যুরে যাচ্ছি তার নাম শিবালিক ট্রাভেলস। ওদের অফিস নিউ মার্কেটে। এই ট্যুরের গ্রুপে শুনলাম মোট 12 জন সহযাত্রী। ট্যুর গাইড হিসাবে এজেন্সি থেকে থাকবে অভিষেক গায়েন। তার ফোন নাম্বার, নাম কাল বিকেলেই পেরুর মোবাইলে মেসেজ চলে এসেছে। একটা বোকা বোকা ছেলে ওভার স্মার্ট সেজে সাইড অ্যাঙ্গেল থেকে ছবি তুলেছে। 2টো বুকের বোতাম খুলে পেছনে একটা বাইক স্ট্যান্ড করে রাখা। এই হলো তার হোয়াটসঅ্যাপের ডিপি। বেশ পুরনো ছবি মনে হলো। আমাদের ট্যুর 6 দিন 7 রাতের। গন্তব্য সিমলা, কুফরি, মানালি, কুলু উপত্যকা, এই সমস্ত। বরফ ঢাকা পাহাড়, উপত্যকা, কাঁচের মতো স্বচ্ছ নীল রঙের ঝিল, সবুজ নয়নাভিরাম পাইন সিডারের বন। উফ, এসবের কথা ভাবতে ভাবতে মনটা খুশিতে ডগমগ হয়ে উঠল। হাওড়া স্টেশনের ওয়েটিং লাউঞ্জে ঢুকতেই দেখলাম বাদিকে বসা একজন হালকা চাপদাড়িওয়ালা ছেলে হাতের ইশারায় আমাদের ডাকছে। বুঝলাম এই হলো ট্যুরের গাইড। দাড়িটা নিশ্চয়ই নতুন সংযোজন। পাশে 6-7 জন ট্যুরিস্ট পাশাপাশি সিটে বসে আছে, অধিকাংশই মোবাইল নিয়ে ব্যস্ত। একজন গোলগাল চেহারার ভদ্রলোক বেশ আরাম করে বসে মাথার পিছনে 2 হাত দিয়ে শরীর এলিয়ে চোখ বন্ধ করে হাই তুলছেন। ওয়েলকাম স্যার,
মিস্টার দাস তো? হ্যাঁ, আমি অভিষেক, আপনাদের ট্যুর গাইড। গুড ইভিনিং। বললেন পাশে সিটে বসা একজন ভদ্রলোক। আর আপনারা দুজনেই কি আমাদের সাথে সিমলা যাচ্ছেন? ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার। হাসতে হাসতে দুহাতে নমস্কার জানিয়ে বলল পেরু। এবার অন্যান্য অনেকেই আমাদের উদ্দেশ্যে করে এক হাত তুলে অভ্যর্থনা জানালো। আচ্ছা, আমার পরিচয়টা দিয়ে নিই। অধমের নাম উপেন কৃষ্ণ দে, আর ইনি হলেন মিস্টার ময়ূক রঞ্জন দাস, সংক্ষেপে পেরু। আমি মাথা নিচু করে সকলের উদ্দেশ্যে অভ্যর্থনা জানালাম। কিন্তু ডাকনাম পেরু কেন? এই নামের সাথে কি পেরু দেশের কোনো লিঙ্ক আছে? কথাটা বলল একটি উজ্জ্বল চেহারার ঝকঝকে লেডি, সামনের সারির একদম লাস্ট সিটে বসা। এই প্রশ্ন আমার মাথায় এতদিন আসেনি কেন তাই ভাবছি। খুবই সঙ্গত প্রশ্ন। ওটা আমার স্কুলের সময়কার নাম। একবার ভূগোলের ক্লাসে স্যারের প্রশ্নের জবাবে বিষুবরেখার উপরে আফ্রিকান দেশের উত্তরে ভুলবশত পেরু বলে ফেলেছিলাম। কিন্তু পেরু তো আফ্রিকা মহাদেশে নয়, দক্ষিণ আমেরিকায়। বন্ধুদের মধ্যে হাসির রোল পড়ে গেল। সাথে পড়ে গেল আমারও একটা অদ্ভুত নাম, পেরু। তারপর কিছু বন্ধু স্কুল থেকে কলেজ, কলেজ থেকে খবরের কাগজের অফিস, ক্যারি ফরওয়ার্ড হলো। সাথে সাথে নামটাও ট্রাভেল করলো। স্কুলের বন্ধুদের দৌলতে নামটা আজ এত দূর চলে এসেছে। আর সিমলাও যাচ্ছি। মুচকি হেসে বলল পেরু। ও, আপনি তাহলে রিপোর্টার? পার্ট টাইম বলতে পারেন। খামখেয়ালি লোক তো, কখন যে কি করি সেটা অবশ্য ঠিক নেই। আমার দাদা কাম বন্ধুটি অবশ্য একটি নামজাদা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করেন। বলেই পেরু আমার দিকে ইঙ্গিতে তাকালো। এই ইঙ্গিত আমি ঢের বুঝি। আমাদের প্রকৃত পরিচয় গোপন রাখতে হবে, নইলে অযথা লোকজন অতি উৎসাহী হয়ে বিরক্ত করা শুরু করবে, আর আমাদের ঘোরার আনন্দটাই মাটি হবে। কিন্তু অভিষেকবাবু, বাকিরা কোথায়? পেরু এবার ট্যুর গাইড ছেলেটিকে উদ্দেশ্য করে বলল। বাকিরা অন দ্য ওয়ে স্যার। হ্যাঁ, একজন তো বর্ধমান থেকে উঠবেন। এখনও তো ট্রেনে ঘন্টাখানেক দেরি আছে, আপনি বসুন না, কালকা নিয়ে চাপ নেই। জানি, কালকা হলো কালকা ট্রেন। হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস ছাড়বে রাত 9:55-তে। বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, দিল্লি, চণ্ডীগড় হয়ে কালকা 29 ঘন্টা জার্নি শেষ করে আমাদের পৌঁছে দেবে পরের দিন ভোর 3টে নাগাদ। ট্রেন বেশিরভাগ সময় লেট করে বলে আমরা ওখানে পৌঁছেই তারপর টয় ট্রেনের টিকিট কাটবো ঠিক করেছি। কালকা থেকে সিমলা টয় ট্রেনে আনুমানিক 4.5 ঘন্টায় পৌঁছে দেয়, মানে পরশুদিন লাঞ্চের আগেই আমাদের সিমলায় পৌঁছে যাওয়ার কথা। আমি আর পেরু বাকি ট্যুরের সহযাত্রীদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ সারলাম। প্রথম পরিচয় হলো চেয়ারে বসা একজন লম্বা, সুদর্শন, ফ্রেঞ্চ কাট দাড়ি আর লম্বা বারমুটা পরা, কোলে ল্যাপটপ রাখা ভদ্রলোকের সাথে। ওনার নাম সৌভিক চ্যাটার্জি। তার পাশে একটি চেয়ার ছেড়ে বসা, বয়স আনুমানিক 55-র কোঠায়, একজন হালকা সাদা চুলে বয়স্ক লোক, নাম গৌর দত্ত। ওনার পাশেই মোবাইলে বাংলা সিরিয়াল দেখতে ব্যস্ত মুচকি হাসলেন ওনার স্ত্রী সর্বাণী দত্ত। আর ওনার পাশে ঘুমন্ত শতদল ঘোষ, তার পাশে ব্যাগ গোছাচ্ছেন ওনার স্ত্রী মৌ ঘোষ। এই সিটের সারির একদম শেষে অনেকটা তফাতে বসা একটি কাপল, প্রিয়াঙ্কা আর অনির্বাণ চক্রবর্তী। বললেন হানিমুনে যাচ্ছেন। অভিষেক মোবাইল দেখে খানিকক্ষণ পরে বলল, দুজন, হ্যাঁ 2 মিনিট 10-এর মধ্যেই ঢুকে যাবে, হোয়াটসঅ্যাপে জানালো এই মাত্র। আর একজন তো ওই বর্ধমান থেকে উঠবে। আমি সিটে বসে স্টেশন চত্বর আর ক্রমাগত ওয়েটিং লাউঞ্জে ঘোরাঘুরি করা লোকজন পর্যবেক্ষণ করতে লাগলাম। পাশে অনেকগুলো মোবাইল থেকে খবর, টিভির অ্যাড, সিরিয়াল, এই সমস্ত শব্দ কোল্যাজ হয়ে মিশে অদ্ভুত গোলযোগের সৃষ্টি হয়েছে। আমি উচ্চ মাধ্যমিকে তৃতীয় হয়েছি সাফল্যের পেছনে সাইকেল ব্র্যান্ডের আগরবাতি। শব্দটা কানে আসতেই হাসি চেপে রাখতে পারলাম না, আর তার সাথেই উদাত্ত সুরেলা মহিলা কণ্ঠ কানে এলো, পেটিএম করো। ট্রেনে পরপর 2 রাত্রি 1 দিন কাটানোর পরে যথারীতি 4.5 ঘন্টা লেট করে আমাদের কালকা স্টেশনে পৌঁছে দিল। আমাদের কালকা মেল ঢুকিয়েছিল 3 নম্বর প্ল্যাটফর্মে, আর দূরেই 6 নম্বরে দাঁড়িয়েছিল সিমলা যাওয়া ট্রয় ট্রেন, হিমালয়ান কুইন। ভাগ্যক্রমে একটা কুলি পেয়ে গেলাম, তাই রক্ষে।
তামাম মালপত্র তার মাথায় কাঁধে হাতে ঝুলিয়ে আমি পিছন পিছন ট্রাম গাড়ির বগির মতো হেঁকে বেঁকে কোনো রকমে টয় ট্রেনের কামরায় গিয়ে উঠলাম। মালপত্র নিয়ে যখন সিটের সামনে স্তূপাকারে ডাই করে রাখছি, অন্যান্য যাত্রীরা কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছিল। পেরু তার চোখের সানগ্লাসটা একটু আঙুল দিয়ে তুলে মুচকি হেসে জানলার দিকে মুখ ঘুরিয়ে নিল। আমি সামনে এসে হাঁ করে দাঁড়িয়ে থাকা এক মহিলা ট্যুরিস্টের দিকে তাকিয়ে বললাম, কামিং ফ্রম ভেরি ফার, লং ট্যুর। ভদ্রমহিলা একটা নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে হেঁটে চলে গেলেন। ধুর, ব্যাগ নিয়ে কচকচি এসব ভালো লাগে? আর ব্যাগ ছাড়া ট্যুরিস্ট হয়? লাগেজ হলো গিয়ে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, নইলে দরকারের সময় দেখবে চামচ নেই, ছুরি নেই, কাঁচি নেই, আর নেই এর রাজ্য। তাই এসব ঝামেলা একেবারে নির্মূল করে দাও। কারো কাছে হাত পাততে যাচ্ছি না ভাই। মানকি ক্যাপটা মাথায় পরে নিয়ে কথাটা পেরুর দিকে তাকিয়ে বললাম আমি। ক্যাপিটাল শুনে মনে পড়লো, হিমাচল প্রদেশের ক্যাপিটাল কি জানা আছে তো? যা, এটা একটা প্রশ্ন হলো? সিমলা। মাধ্যমিকে ভূগোলে লেটার ছিল ভায়া, কি মনে করেছো কি? আমাদের সময় খুব কম স্টুডেন্টই পেত, বুঝলে। আর সিমলা তো সামার ক্যাপিটাল। আরও একটা ক্যাপিটাল আছে হিমাচলের। ও বাবা, দুখানা ক্যাপিটাল এবার হয় নাকি? কই, জানি না তো। উইন্টার ক্যাপিটাল ধর্মশালা। সিমলায় শীতে খুব বরফ পড়ে, তাই ওই ব্যবস্থা। অনেক স্টেটেরই টুইন ক্যাপিটাল আছে। মহারাষ্ট্রের উইন্টার ক্যাপিটাল হলো নাগপুর। কথা বলতে বলতে আমাদের ট্রেন কালকা থেকে সিমলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। অন্যান্য প্যাসেঞ্জারও আছেন, সব ইতিউতি বসে। অনেকেই উইন্ডো সিট নিতে চায়। টয় ট্রেন আস্তে আস্তে সমতল ছেড়ে শিবালিক হিমালয়ের চড়াই অঞ্চলে প্রবেশ করা শুরু করেছে। অল্প একটু দূরে বসে আছেন শততল বাবু আর ওনার স্ত্রী মৌ। ভদ্রলোক সেই স্টেশনের বিশ্রামাগার থেকে ক্রমাগত এমন ঘুমিয়ে আসছেন যে এখন জানলার বাইরে মনোমুগ্ধ চোখে তাকিয়ে থাকাকালীন তাকে চেনাই যাচ্ছে না। আমার দিকে একবার চোখাচোখি হতেই একবার ভুরুগুলো উঁচিয়ে বাইরে নিসর্গ দৃশ্যের তারিফ করে বললেন, কি ওয়ান্ডারফুল মশাই! মাছি মারা কেরানি হয়ে কলকাতায় বসে বসে আর 10টা-5টা অফিস করতে করতে লাইফটা একেবারে বেকার কাটিয়ে দিলাম মনে হচ্ছে। না এলে যে কি মিস করতাম। বাইরে দৃশ্যের কথা আর কি বলবো, আমি তো রীতিমতো অভিভূত। পেরুর চোখে সানগ্লাস, মুখে সব সময় একটা নির্লিপ্ত ভাব লেগেই আছে। একমাত্র তদন্তে কোনো লিড পেলে তখনই দেখি উচ্ছ্বাস প্রকাশ করে। তাই ওর থেকে বেশি কিছু প্রত্যাশা না করেই বলে ফেলা যায় অভূতপূর্ব অনুভূতি। আমাদের টয় ট্রেন একটা প্রচণ্ড ময়াল সাপের মতো একে বেঁকে পাহাড়ের গা বেয়ে উপরে উঠছে। নিচে দৃশ্যমান হচ্ছে গভীর খাদ, প্রকাণ্ড প্রকাণ্ড গাছ নিচে দ্রুত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে যাচ্ছে। যত আমরা ঘুরে ঘুরে পাহাড় দিয়ে উপরে উঠছি ততই সেই সাথে দৃশ্যমান হলো এক ঝাঁক ঘুঘু পাখি। ডানা ঝাপটাতে ঝাপটাতে আমাদের টয় ট্রেনের পাশ দিয়ে উড়ে গেল। পেরু চশমা নামিয়ে বলল, স্পটেড ডভ। আমাদের টয় ট্রেন ছোট বড় উপত্যকা, পাহাড়ি খাদ, ঘন মাঝারি হালকা জঙ্গলের মধ্যে দিয়ে একটা পাহাড়ের মধ্যে সুড়ঙ্গের মধ্যে ঢুকে গেল। আর সেই সাথে ট্রেনের কামরায় নেমে এলো ঝুম অন্ধকার। আমাদের পাহাড়ের পেটে ক্রমশ যেন ঢুকে যাচ্ছে ট্রেনটা। বাইরে টয় ট্রেনের আওয়াজটা যেন হঠাৎ প্রবলভাবে বেড়ে গেল। ও মৌ, মৌ, এই তুমি ঠিক আছো তো? উফ, কি বিপদে পড়লাম রে বাবা! এই কিউ লাইটগুলো একটু জ্বেলে দাও না। আওয়াজটা সামনে থেকেই আসছে। গাঢ় অন্ধকারের মধ্যে ঠাহর হলো যে নির্ঘাত শতদল বাবু। ভদ্রলোক যে এই স্কেলের বীরপুরুষ জানা ছিল না। একটু পরেই তীব্র আলো ফুটে গেল আর আমাদের ট্রেন প্রবল হুইসেল জুড়ে পাগলা ঘোড়ার মতো ছুটতে ছুটতে এক পাহাড় ছেড়ে আরেক পাহাড়ের দিকে ছুটে চলল। শতদল বাবুর দিকে তাকালাম। ওর স্ত্রীকে নির্ঘাত জড়িয়ে ধরেছিলেন। ভদ্রমহিলা দেখলাম ইতস্তত মুখে ওনার বাহু পাশ মুক্ত করে নিজের গায়ের চাদর ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েছেন। একটু দূরে আরও একটা সুড়ঙ্গ, আরও একটা কৌতূহলের অপেক্ষায় অন্ধকার কেটে যাওয়া পর্যন্ত অধীর অপেক্ষায় রইলাম। এবারও সুড়ঙ্গ শেষ হতেই চোখ আপনা আপনি শতদল বাবুর দিকে চলে গেল। ভদ্রলোক এবার আরেক কাণ্ড করেছেন। নিজের 4-4টি লাগেজ এখন ওনার কোলে, সেগুলোকে বগল দাবা করে সন্তানের মতো জাপটে ধরে আছেন, পাছে কেউ চুরি না করে নেয়। মুখে বিস্তর উদ্বেগ। এই নয়নাভিরাম মনোমুগ্ধকর ট্রেন যাত্রার শেষে বেলা 5:30 নাগাদ আমরা সিমলায় পৌঁছে গেলাম। নেমেই দেখলাম ঝলমলে রোদ, আকাশ কাঁচের মতো পরিষ্কার,
সমতলের মতো নয়, যেন নীলির গভীরতা এখানে উদারভাবে আন্তরিক। হোটেল টুইলাইট ব্লিসের রিসেপশন রুমের বড় হলঘরে বসে আছি। এই মরশুমে খুবই ট্যুরিস্টদের চাপ, তাই রুমগুলো ব্যস্ত। ধকল সামলে নতুন অতিথিদের জন্য সাফসুত্র করা হচ্ছে। এর মধ্যেই আমাদের এই ভ্রমণ পর্বের নতুন সঙ্গীদের সাথেও ছোট্ট করে আলাপ করা হয়ে গেছে হোটেলের লাউঞ্জেই। একজন রাশভারী চেহারার ঘোর কৃষ্ণবর্ণের বাঁচখাই গলার পেল্লায় গোফওয়ালা লোক একটা খৈনি দেওয়া পান চিবোচ্ছিল। বেশ ঢুলু ঢুলু চোখে আমার দিকে তাকাতেই আমি হাত জোর করে সিট থেকে নমস্কার জানালাম। ভবতোষ লাহা, পেশায় নাকি প্রমোটার, বালিগঞ্জে অফিস আছে। তন্ময় সেন রিটায়ার্ড জাজ, বছরখানেক হলো অবসর নেওয়ার পর এখন ভ্রমণটাই নেশা। আমাদের সাথে আলাপ হতেই জিজ্ঞেস করলাম যে ওনার সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীর সাথে দীর্ঘকাল বিচারক হিসেবে অভিজ্ঞতার দু একটা গল্প কথা। উনি বললেন উনি নাকি সিভিক যাচ্ছিলেন। ওনার কেসগুলো অধিকাংশই গতানুগতিক পেঁচানো শরিকি মামলা আর কি। ভ্রমণের শখ অবশ্য তার সেই ছেলেবেলা থেকেই। চাকরি জীবনে সুযোগ পাননি, তাই শরীর ভেঙে পড়ার আগে নিজের অপূর্ণ স্বাদগুলো মিটিয়ে নিচ্ছেন। অ্যাকোয়াগার্ডের জল ভরতে গিয়ে একটি তরুণ তরতাজা ঢ্যাঙা ছেলের সাথে আলাপ হলো। সেও আমাদের ট্যুরের সহযাত্রী, নাম রিজু মণ্ডল, বয়স 20 কোঠায়। এমনিতে কম কথা বলে, কারণ গ্রুপের কারো সাথেই শুরু থেকে কোনো বাক্যালাপ নেই বললেই চলে। ফোন নিয়ে টানা খুটখাট করেই যাচ্ছে, আর একটার পর একটা সিগারেট ধরিয়ে যাচ্ছে। আলাপ হতেই বলল, আমি একজন স্টক ব্রোকার। আমার সুবিধা হলো যেখানে নেটওয়ার্ক থাকবে সেখান থেকেই আমি বিজনেস চালিয়ে যেতে পারি। তারপর হাতের স্মার্টফোনটা দেখিয়ে নাড়তে নাড়তে বলল, আমাকে আবার অন্যদের মতো ইন্ট্রোভার্ট ভেবে বসবেন না। নট অ্যাট অল ইয়ং বেঙ্গল। আমেরিকার মতো দেশে স্টক ব্রোকাররা প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছে। আমাদের দেশে ব্রোকারদের সামাজিক স্বীকৃতি কম। লোকে আগে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জামাই খুঁজত, এখন আইটির লোকজন পেলে বিদেশে মেয়ে পাঠাতেও আপত্তি নেই। কিন্তু স্টক ব্রোকার মানেই জনমানুষের ধারণা হলো সে বেকার। যুগের সাথে ধারণা অনেক বদলেছে ভাই, তুমি লেগে থাকো, উন্নতি করবে। তোমাকে দেখে আমার যেটা সবচেয়ে ভালো লাগলো সেটা হলো আত্মবিশ্বাস। আপনাদের রুম দিল? 4 তলায় রুমগুলো সবচেয়ে ক্রেজ বেশি, ইস্ট ফেসিংগুলোর। ওখান থেকে পাহাড়ের ওপর সানরাইজটা আশা করছি খুব ফ্যান্টাস্টিক দেখা যাবে। পেরু মিনিট 5 পর একটা ব্যাগি গ্রিন জ্যাকেট পরে চাবির একটা রিং হাতে ঘোরাতে ঘোরাতে আমার দিকে হেঁটে এসে ইশারা করলো। উপরের রুম খুলে দিয়েছে। চোখে সানগ্লাস, ব্যাকব্রাশ করা চুল, ঠোঁটের কোনায় একটা সিগারেট। সেখান থেকে হালকা মৃদুমন্দ ধোঁয়া মাঝে মাঝে সিমলার ঠান্ডা বাতাসে সাপের মতো এঁকে বেঁকে উপরে উঠে যাচ্ছে। পরবর্তী সিগারেটের ডগায় উজ্জ্বল হয়ে উঠছে একটা সোনালি বিন্দু। পেরুকে বেশ স্মার্ট দেখাচ্ছে। বুঝতে পারলাম সিমলা ভ্রমণের মুডে এসে কথাবার্তা বেশ কমিয়ে এখন সে ইশারায় কথা বলবে। আচ্ছা মুডি ছেলে, এই অনর্গল বকবক করে যাবে, আবার এই দেখব মুখে কুলু পেটে বসে আছে, সাহেবি কায়দায় পকেটে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে। পায়ের বুটগুলো দেখলাম বেশ চকচক করছে। সিমলায় যে কখন নেমে বুটটা টুক করে পালিশ করিয়ে নিয়েছে কে জানে। আর আমি ওর ভেতো বাঙালি ছাপোষা অ্যাসিস্ট্যান্টের মতো লাগেজগুলো হোটেল বয়ের মাথায় চাপিয়ে দিয়ে পিছু পিছু সিঁড়ি ভাঙতে লাগলাম। দোতলায় আমাদের ডবল বেডরুমের একটু দূরেই শতদল বাবু আর ওনার স্ত্রীর রুম। এই ফ্লোরে জাজ মশাই তন্ময় সেনও ঘর পেয়েছেন। সিঁড়ি দিয়ে দোতলায় উঠেই একটা চিনেমাটির ভেসে থাকা এরেকা পাম গাছ রাখা চোখে পড়ল। তার বাঁদিকেই 3 নম্বরে আমাদের ঘর। ডান দিকে ঘুরে করিডোরের মাঝামাঝি পড়বে শতদল বাবুর রুম। একটু দূরেই 2টো রুম ছেড়েই তন্ময় বাবুর রুম। হালকা ফ্রেশ হয়ে নিয়েছি। বারান্দায় দাঁড়িয়ে সামনেই 2টো পাহাড়ের বিস্তৃত কায়া কেমন দিগন্ত জুড়ে দিয়ে ইতিউতি খেলা করা মেঘেদের সাথে আলাপন জুড়ে দিয়েছে তাই বিভোর হয়ে দেখছিলাম। ইতিমধ্যেই সিঁড়ি দিয়ে স্যান্ডেল পরে নেমে আসার শব্দ কানে এলো। সৌভিক চ্যাটার্জি দেখলাম নেমে আসছেন। আপনাদের কি সেকেন্ড ফ্লোর হলো? রুম ঠিকঠাক তো? হ্যাঁ, ওই সেকেন্ড ফ্লোরেই। না না, রুমের কন্ডিশন বেশ ভালো, বেশ ভালো। আর কারা কারা আছে আপনাদের ফ্লোরে? ওই তো ওই হানিমুন কাপেল, তারপর ওই গৌর দত্তরা, আর আমাদের এই পিপে বাবু। পিপে বাবু মানে নতুন কেউ জয়েন করলো নাকি? আরে না, পিপে বাবু হলো হচ্ছে আমাদের মিস্টার লাহা। গ্যালন গ্যালন বোতল নিয়ে এসেছেন তো এখানে এসে থেকেই রুমে ঢুকে একেবারে ইঞ্জিনে তেল ঢালা শুরু হয়ে গেছে। ব্যাস একেবারে ইঞ্জিন গরম।
হঠাৎ খেয়াল হলো বারান্দায় দাঁড়িয়ে থাকতে থাকতে বেশ কিছুক্ষণ ধরে একটা হইহল্লা গোলমালের আওয়াজ ভেসে আসছিল উপরতলা থেকে। একজন মহিলার চিৎকার, মাঝে মধ্যেই একটা বিশ্রী পুরুষ কণ্ঠের হুঙ্কার। সেটা কি তাহলে লাহাবাবুর সাথে অন্য কারোর ডুয়েলের দৌলতে নাকি? পুরেই কিছু গন্ডগোল মনে হচ্ছিল। ওনার সাথে কি? কথাটা হঠাৎ পেরু জিজ্ঞাসা করল। এর মধ্যেই দেখি শতদল বাবু আর ওনার স্ত্রী গুটি গুটি পায়ে আমাদের দেখে রুম লক করে এদিকে এগিয়ে আসছেন। উনিও নির্ঘাত গোলমালের শব্দটা শুনেছেন, কৌতূহলে বেরিয়ে এসেছেন। ওহ, আর বলবেন না, হানিমুন কাপলদের এই দুটো লাগেজ বোধহয় রুমের বাইরে করিডোরে বারান্দার প্যাসেজ জুড়ে পড়েছিল। ওদের রুমের লকটার প্রবলেম আছে, বয় রুম খুলে দিয়ে গেছে। অবিনাশ লক চেক করতেই একবার রুম লক হয়ে গিয়ে আর খুলতে পারছেন না। এমন সময় পিপে বাবু রুম থেকে বোতল চড়িয়ে বারান্দায় সিগারেট দড়িয়ে সবে বেরিয়েছেন। ব্যাস, ওরা লাগেজ ব্লক হয়ে যাওয়াতেই কিছু একটা কটূক্তি পাস করেছেন বোধহয়। এই দু এক কথায় কথা কাটাকাটি, তারপর প্রিয়াঙ্কার সাথে প্রায় হাতাহাতি আর কি। এই প্রিয়াঙ্কাও যে অমন ভায়োলেন্ট হয়ে যাবে কে জানতো মশাই। পারলে লাহাকে চোর কষিয়ে দেয় আর কি। তারপর নিচ থেকে কেয়ারটেকার বয়েরা ছুটে এসে সামাল দেয়। এই তো এইমাত্র মিটলো। ও, সেই কারণে দুজন বয়কে ছুটে যেতে দেখলাম। পিপে বাবু মনে হলো পুরো ট্যুরটাই ভোগাবে, বুঝলেন। আর কপালে দেখুন পড়ে আছে আমাদের ফ্লোরে। রাত দিন ওসব গিলবে আর বেলের লাপনা করবে। এইসব লোক ঠিক জুটেও যাবে ট্যুরে একটা করে। উফ, তার থেকে একা ছোকরাটাই লাকি। কি রিজু না কি নাম, ঠিক ম্যানেজ করে থার্ড ফ্লোরে রুম পেয়ে গেছে। যাই, আমি একটু নিচটা পাক মেরে আসি। বলেই আমাদের দিকে একটু প্রসন্ন হয়ে তাকিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন। তারপর মৌ ম্যাডাম, সিমলা কেমন লাগছে? আর বলবেন না, আপনার দাদার সেই ট্রেন থেকে ফোবিয়া শুরু হয়েছে। কথাটা বললেন মৌ ঘোষ। কি আর, ওই পাহাড় থেকে যদি খাদে পড়ে যাই। ওনার কি অ্যাক্রোফোবিয়া আছে? হ্যাঁ, আসলে ওই ছাদে গেলেই এই মাথাটা কেমন ঘোরাতে থাকে, মনে হয় ছাদটা কাত হয়ে যাচ্ছে। এই বুঝি গড়িয়ে ছাদ থেকে বলের মতো টুক করে নিচে পড়ে যাব। তাহলে তো মৌ ম্যাডাম আপনার সবসময় ওনার সঙ্গে থাকা উচিত। বাইরে এসে ভালোই করেছেন, আস্তে আস্তে কেটে যাবে ভয়টা। সব ঘুরে দেখুন, মজা করুন, প্রাণ খুলে হাওয়া খান, দেখবেন সব ওকে হয়ে গেছে। আচ্ছা বলছি, এখানে কি রুমে এসে চা দেয় নাকি আবার সেই নিচে গিয়ে খেয়ে আসতে হবে? আমার কথায় যেন একটু আশ্বস্ত হলেন শতদল বাবু। নীরবতা ভেঙে আমি প্রশ্ন করলাম, আচ্ছা এটা কোন পাখি? চড়াই মনে হচ্ছে না? না না, এটা হচ্ছে সাইবেরিয়ান স্টোন চ্যাট। এটা ওই বারুইপুরের দিকে তোলা ছবি। আর এইটা হচ্ছে ইন্ডিয়ান রবিন বা আমাদের এই কালী শ্যামা, সাতকোশিয়া টাইগার রিজার্ভে তোলা ছবিটা, ওড়িশাতে। নিজের ল্যাপটপে চোখ রেখে পরের ছবিটা দেখাতে দেখাতে বললেন সৌভিক চ্যাটার্জি। জার্নাল অফ এভিয়ান বায়োলজিতে আমার তোলা এই ছবিটা ছাপাও হয়েছে, এই জুলাই 22 এডিশনটাতে। আমাদের ট্র্যাভেলার বাস আজ সিমলার সাইট সিনগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে। বাসে যেতে যেতে একটা জায়গায় একটু গাড়ি জমে গিয়ে রোড ব্লক হয়ে গেছে। সেই অবসরে সৌভিক বাবু তার ল্যাপটপ খুলে তার সংগ্রহের ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির ছবি দেখাচ্ছিলেন। ওনার বেশ কিছু ছবি আন্তর্জাতিক মানের পত্র পত্রিকায় ছাপা হয়েছে, সেগুলো খুলে খুলে দেখালেন। ওনার ব্যাগেও তিনটে বড় সাইজের ক্যামেরা, সাথে ঢাউস লেন্স। ছবিগুলোর বিশেষত্ব হলো ছবিতে আলো আর রঙের বাহার। কিছু আগেই উনি একটা গোরক্ষনাথ মুরগির মতো কৃষ্ণ বর্ণের পাখির ছবি তুললেন, অথচ তার চোখের চারপাশে চওড়া লাল রঙের শেড। দৃশ্যটা সাধারণ, কিন্তু ক্যামেরাবন্দি হতেই ছবি ভেলকি দেখিয়ে দিল। হ্যাঁ, কাল ইজ প্রেজেন্ট। আমি চোখটা বেশ বড় বড় করে সিটের মাথায় এলিয়ে বসতেই পেরু আমার কানের কাছে মুখটা নিয়ে সিটের দিকে বাড়িয়ে ফিসফিস করে বলল, তিতির, কথায় কথায় ভোরকে এমন ভূমিবাবাজি হওয়াটা বন্ধ করো, বড্ড বোকা বোকা লাগছে। গাড়ি স্টার্ট দিতেই আধ ঘন্টার সফর শেষে আমরা নলদেওরাতে মন্দিরে পৌঁছে গেলাম। তারপরের গন্তব্য গল্ফ কোর্স। গল্ফ কোর্সের সবুজের সমারোহে মন ভরিয়ে হাওয়া খেয়ে মেজাজটা বেশ ফুরফুরে হয়ে উঠল। উঁচু নিচু চড়াই উতরাই বিস্তীর্ণ অঞ্চল, তার উপরে মকমলের মতো নরম মোলায়েম ঘাসের স্তর। খুব যত্নে রক্ষণাবেক্ষণ হয় বোঝাই গেল। একজন বিদেশি ভদ্রলোক
গলফ প্র্যাকটিস করছিলেন। পেরু তার কাছে গিয়ে কিছু একটা বলল। তারপরেই দেখি ওর হাত থেকে বড় স্টিকটা নিয়ে প্রায় 200 ফুট দূরে একটা ফ্ল্যাগের উদ্দেশ্যে বলটা হিট করে শূন্যে পাঠিয়ে দিয়েছে। ঠিক তার পরের মুহূর্তেই ক্যাপ পরা এক মধ্যবয়স্ক বিদেশি ভদ্রমহিলা ফ্ল্যাগের কাছটায় গিয়ে ঝুঁকে দেখল। তারপরেই পেরুর উদ্দেশ্যে একটা বুড়ো আঙুল তুলে দিল। পেরু স্টিকটা তার মালিককে ফেরত দিয়ে আমার দিকে এগিয়ে এসে বলল, অস্ট্রেলিয়ান, ইউরোপিয়ানদের সাথে চেহারায় ফারাক আছে। তুমি গিয়ে কি বললে গো ওনাকে? ফ্রম অস্ট্রেলিয়া জিজ্ঞেস করলাম। উনি বলেন লেন ফক্স লজিস্টিক ইন্ডিয়াতে কাজ করেন। আমি বললাম আমি ওনাদের মুম্বাইয়ের আন্ধেরির অফিসে গেছি আর্টিকেল কভার করতে। উনি একটা শর্ট অফার করলেন। তোমার তো দারুণ দখল গল্ফের উপর, বলনি তো আগে। পরের গন্তব্য ছিল জ্যাকু টেম্পল। এটি হনুমানজির মন্দির। মন্দিরের অদূরেই 108 ফুটের অতিকায় হনুমানজির মূর্তি। প্রতি বছর দশেরার সময় নাকি এখানে বিরাট বড় করে উৎসব হয়। একটি সিমলার সবচেয়ে বড় মন্দির, যা জকু পাহাড়ের উপর নির্মিত। গৌর দত্ত দেখলাম মিস্টার লাহার সাথে খোশ গল্পে ব্যস্ত। বাসে ফেরার পথে লাহাবাবুর কাছে যাত্রা পথে একবার যাওয়ার সুযোগ হয়েছিল। সাথে সাথেই উগ্র একটা গন্ধ নাকে এলো, বিদেশি মদের। আসা এবং ফেরা দুটোতেই তিনি বাসের পেছন দিকে একটা ফাঁকা সিটে বসেছিলেন। মাঝে একবার প্রিয়াঙ্কার সাথে লাগেজ রাখা নিয়ে বাকবিতণ্ডার সম্ভাবনা তৈরি হয়েছিল। ট্যুর ম্যানেজার অভিষেক কোনোভাবে সামাল দেয়। দুপুরে লাঞ্চ করার সময় গৌর দত্ত স্ত্রীর সাথে দু একটা কথা হলো। ভদ্রমহিলা বেশ সদাহাস্য। মাঝে আমরা সিমলা কালীবাড়ি এলাকায় মধ্যাহ্নভোজনও সারলাম। এখানে বেশ কিছু বাঙালি হোটেল, বাঙালি ব্যবসায়ীদের জমজমাট মহল্লাও রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সারা সিমলা জুড়েই দোকানপাট আর খাবার দাবারের রন্ধন প্রণালী, স্বাদ, পাহাড়ি ভিন্ন ধর্ম, এখানে পুরোদস্তুর বাঙালিয়ানা। ভদ্রমহিলা আমাদের পাশে বসেছিলেন। মাছের ঝোল ভাত খেতে খেতে বললেন, আজ ভালো করে খেয়ে নিন সবাই। মাছ তো এই তল্লাট ছাড়া পাওয়া মুশকিল শুনলাম। হ্যাঁ, আমাদের বাঙালিদের ঘুরতে গেলে ওটাই বড্ড কষ্ট হয় আর কি। বাংলার বাইরে গেলেই দেখি মাছ ভ্যানিশ হয়ে যায়। পেলেও সেই বাংলার টেস্ট কোথায়? মাছের দৌলতেই ডিএল রায়ের গানটা সগর্বে এখানে গিয়ে দেওয়া যায়, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, তাই না? যা বলেছেন। আচ্ছা, পেরুবাবু কি সিনেমা টিনেমায় অভিনয় করেছেন? উত্তরে পেরু নট অ্যাট অল বলে সানগ্লাস পরা মুখে নির্লিপ্তভাবে ভদ্রমহিলার দিকে তাকালো। না না, আমার মনে হলো ওনার মতো কাউকে দেখেছি সিনেমায়। সরি। আচ্ছা, আপনার হাজবেন্ডকে আপনার সাথে দেখছি না? লাহাবাবুর সাথে খুব দোস্তি হয়েছে বুঝি? উনি তো ওই রকমই, বড্ড বেশি কৌতূহল ওনার। সবার হাড়ির খবর নিয়ে বেড়াবে, এটাও বোঝে না লোকে বিরক্ত হয়। আমি কতবার ওকে বলেছি জানেন, আমার কথা যদি শুনতো তাহলে তো হয়েই গিয়েছিল। উনি কি সার্ভিসে আছেন না কোনো বিজনেস করেন? ওনার বড় বাজারে দোকান আছে, সেন অ্যান্ড দত্ত পার্স। এছাড়া জেমেসের বিজনেস আছে, পারিবারিক ব্যবসা। মাফ করবেন, উনি মালিক না পার্টনারশিপ? এবার সর্বরী দেবী একটু থমকে গেছেন। খাওয়া থামিয়ে এক মুহূর্ত একটু আনমনা হয়ে গেলেন যেন। আমি আর পেরু মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। পেরু নির্ঘাত রহস্যজনক কিছু উপলব্ধি করেছে, নইলে অবান্তর প্রশ্ন করার বান্দা তো নয়। ভদ্রমহিলা নীরবতা ভেঙে পর মুহূর্তেই বললেন, বিজনেস তো সবার চিরকালীন ভালো চলে না। আগে নিজেরই ছিল, এখন পার্টনারশিপে আছে। ওনার অংশে সামান্যই আছে, তবে ওকে দেখে বুঝতে পারবেন না, শৌখিন ঠাট বাট 16 আনাই বজায় আছে। সন্ধে নাগাদ হোটেলে ফিরেই বেডে গা এলিয়ে দিতেই পেরু বলল, রেডি হয় নাও, মেলে যাবে তো? উফ, এই তো এলাম, আবার বেরোতে হবে। সিমলায় ম্যাল রোডটাই তো সিমলার সোশ্যাল লাইফের এপিসেন্টার। পুরো শহরের জাঁকজমকটাই তো ওখানে। সবাই সন্ধ্যা থেকেই যাওয়া শুরু করে। আচ্ছা পেরু, একটা কথা বলো তো, গৌর দত্তর ওয়াইফ তোমাকে যা কমপ্লিমেন্ট দিল, তা তোমার তো একবার থ্যাঙ্কস জানানো উচিত ছিল। তবে তোমাকে অনায়াসে যে কোনো মাঝারি বাজেটের হিরো হিসেবে চালিয়ে দেওয়াই যায়। উনি কথাটা মন্দ বলেননি কিন্তু। আমার এক কাকা সিরিয়ালে অভিনয় করতেন, বুঝলে? উনি ওনাকেই দেখে থাকবেন হয়তো। চলো, আর গন্ধমাদনের মতো পড়ে না থেকে উঠে পড়ো, মল কলিং ফাস্ট। কথাটা বলেই আমাকে ঠেলতে শুরু করলো পেরু। পাইন আর ওক গাছের অদ্ভুত সম্ভার সিমলায়, সারি সারি গাছ রাস্তার ধারে ধারে, পাহাড়ের গায়ে এঁকে বেঁকে যাওয়া পাহাড়ি পথ,
বেষ্টন করে রয়েছে সেই গাছ। সেই পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে নিজেকে যেন অন্য গ্রহের বাসিন্দা বলেই মনে হলো। লম্বা ওভারকোট আর হ্যাট পরা এক সাহেব পাশ দিয়ে হেঁটে চলে গেলেন। দূরে সন্ধ্যার মধ্যে হেডলাইট জ্বালিয়ে আলো অন্ধকার ভেদ করে একটা পুরনো অস্টিন গাড়ি এই নির্জনতা ভেঙে পাহাড়ের গা বেয়ে উঠে আসছে। মেঘ ধোঁয়ার মতো ছুটে চলেছে রাস্তায়। সেই মুহূর্তটা কেমন যেন হয়ে গেল ওয়াটার কালারে বিরল এক চলমান ল্যান্ডস্কেপ। হঠাৎ একটা হিমেল হাওয়া দেওয়াতে বেশ শীত শীত করতে লাগলো। মেলে পৌঁছে দেখলুম সারি সারি জাঁকজমকপূর্ণ দোকান, শপিং মল, কফি শপ, রেস্টুরেন্ট, সেই সাথে প্রচুর আলোর রোশনাই। বাচ্চা, বুড়ো, যুবক যুবতীরা লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, দৌড়চ্ছে। কোথাও ওয়াইন শপের এমব্রয়ডারি করা তারা খচিত কাচের দরজার সামনে দঙ্গল দঙ্গল ছেলেমেয়েদের সেলফি তোলার হিড়িক। কোথাও মিছিলের মতো সমবেতভাবে হাঁটছে দলে দলে প্রাণোচ্ছল মানুষ। শহরের উপান্তে প্রকৃতি যদি হিমস্নিগ্ধ অনুভূতি এনে দেয়, এই জনজোয়ার নিঃসন্দেহে ভাসিয়ে নিয়ে যাবে উচ্ছ্বাস আর উন্মাদনার শিখরে। ঘণ্টা তিনে কিভাবে হাঁটতে হাঁটতে কেটে গেল টেরি পেলুম না। হোটেলে ফিরে রুমের তালাটা খুলতে যাচ্ছি, এমন সময় 3 তলায় ওঠার সিঁড়ির মুখটা থেকে আওয়াজটা পেলুম, পেরুবাবু একবার ওপরে আসবেন, আর্জেন্ট মিটিং। তাকিয়ে দেখলাম জাজ মশাই তন্ময় বাবু সিঁড়ির রেলিং ধরে দাঁড়িয়ে আমাদের উদ্দেশ্যে কথাটা বললেন। 3 তলার প্রিয়াঙ্কা অবিনাশের ঘরে বেশ একটা উত্তপ্ত জটলা। অবস্থা খুব একটা সুবিধের বোধ হলো না। তখনই কানে এলো অবিনাশের গলা, হে, এইরকম একজন ইরেসপন্সিবল, একজন ডেঞ্জারাস লোককে কিভাবে আমাদের সাথে নেওয়া যাবে বলুন তো? এখানে তো মহিলারাও আছেন। উনি জল টেনে কখন বেসামাল হয়ে পড়বেন, কে দায়িত্ব নেবে? জটলার মাঝে মধ্যমণি হয়ে বসে আছে আমাদের ট্যুর ম্যানেজার অভিষেক গায়েন, চুল উস্কো খুস্কো। তাকে দেখে মনে হচ্ছে তার উপর দিয়ে যেন একটা ঝড় বয়ে গেছে। প্রিয়াঙ্কা বলল, তোমার সাথে হাতাহাতি কিভাবে স্টার্ট হলো? কি সর্বনাশ! আমি কথাবার্তা শুনে যা বুঝলুম, আমরা যতক্ষণ ছিলাম না তার মধ্যেই এই বিপর্যয়। কিছু একটা ঘটে গেছে। অভিষেক ভাঙা ভাঙা গলায় বলতে শুরু করলো, আমি তো আমার ঘরে শুয়ে রেস্ট নিচ্ছিলাম। এবার একজন হোটেলের বয় এসে আমাকে হঠাৎ করে জানালো যে আমাদের একজন গেস্ট নাকি রিসেপশনের সামনে যাচ্ছে, তাই চিৎকার চেঁচামেচি শুরু করেছে। একটা ফাঁকা বোতল হাতে নিয়ে নাকি ম্যানেজারকে শাসাচ্ছে, নাকি এলেই মারবে। তো শুনে তো আমি দৌড়ে গেলাম। ওনাকে দেখে জিজ্ঞাসা করলাম যে লাহাবাবু, আপনার কোনো প্রবলেম হচ্ছে নাকি? তা উনি তো আমাকে দেখেই একটা খিস্তি দিয়ে বললেন, কি রুম দিয়েছিস রে বাস্টার্ড? দিনে দুপুরে ডাকাতি? গলা কাটতে গেলে অন্য কারোর গলা খোঁজ। আমি তবু ওনাকে আশ্বস্ত করার জন্য এগিয়ে গিয়ে ওর হাত থেকে বোতলটা নিতে গেলাম, আর অমনি 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 কি? প্রিয়াঙ্কা রুদ্রমূর্তি ধারণ করে প্রশ্নটা করল। আর অমনি আমাকে একটা সপাটে চড় মারলেন। আমি ছিটকে গিয়ে পিছনের রিসেপশনের ডেস্কের উপরে পড়লাম। তারপর দাঁড়িয়ে বললাম, আপনি নেহাত আমার এজেন্সি ভ্যালুয়েবল কাস্টমার, নাহলে যোগ্য জবাব দিতে আমিও জানি। কিন্তু বলেই এলো চুলগুলোকে নিয়ে বিষণ্ণভাবে মাথাটা নেড়ে হতাশভাবে বলল অভিষেক, ওর এত স্পর্ধা হয় কি করে? আমার মনে হয় ওটাকে অবিলম্বে আমাদের ট্যুর প্রোগ্রাম থেকে বাদ দেওয়া দরকার। অসভ্যতার একটা লিমিট থাকে, এ তো লিমিটলেস হয়ে যাচ্ছে। বললেন জাজ মশাই। ওনাকে সায় দিলেন পাশে থাকা পক্ষী বিশারদ সৌভিকবাবু, গৌর দত্ত, সর্বরী দত্তরা। প্রিয়াঙ্কা অবিনাশকে বলল, ফোন করা হোক এজেন্সির মালিককে। অভিষেকের হয়ে আমরাই কথা বলবো, আরও বলবো ইমিডিয়েটলি ওই ননসেন্সটাকে ট্যুর থেকে একেবারে কিক আউট করতে। হঠাৎ সৌভিকবাবু মাঝখান থেকে বলে উঠল, হ্যাঁ, তবে তার আগে অভিষেকের মতামতটা নেওয়া দরকার। যেহেতু এই এজেন্সি পুরো টাকাটাই আগে থেকে অ্যাডভান্স হিসেবে নিয়ে নেয়, ওর মালিককেও তো পুরো টাকাটা ফেরত দিতে হতে পারে। আর এইটা অভিষেকের প্রথম ট্যুর, তো ট্যুর গাইড হিসেবে ওর তো একটা ভবিষ্যৎ আছে না। সুতরাং আমার মনে হয় যে ওর মতটা জরুরি। তাই বলে এত বড় অপমান হজম করে যাবে? এটা হয় নাকি? আর ওটা যার ওপর যা খুশি যা তা টর্চার করে পার পেয়ে যাবে? বেশ একটু ক্ষিপ্ত কণ্ঠে বলল প্রিয়াঙ্কা, রাত্রি 9:30 থেকে 10টার মধ্যে মালিককে পাওয়া যাবে। আমি এই রুমেই ফের আসবো। আপনারা কথা বলে মালিককে জানান, তারপর যা ভালো বুঝুক করুক। নইলে পরের বার ফের যদি এরকম হয় তখন ফয়সালা করে দেওয়া যাবে। চলি। বলে অভিষেক হঠাৎ উঠে পড়ে মুখ ঘুরিয়ে দ্রুত গতিতে রুম থেকে বেরিয়ে গেল। রুমে ফিরতে ফিরতে পেরু বলল,
অভিষেককে যতটা সহজ সরল মনে হয় ও কিন্তু ততটাই ডকচোরা বলে মনে হলো। ওর ব্যাগে একটা কুকরি আছে আর সেটা ধারালো। বাসে ব্যাগ খুলে একবার জ্যাকেট বার করছিল, আমার চোখে পড়েছে। গালের উপর একটা কাটার দাগ আছে, কবজিতে একটা আছে, খেয়াল করেছো? বাবা, এসব তো লক্ষ্য করিনি। এ আবার তুমি কখন খেয়াল করলে? আমি তো সারাদিন সিমলায় নৈসর্গিক শোভা দেখতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম। কি একটা উটকো লোক ঢুকে সব গোলমাল করে দিচ্ছে। ধুর, ঝামেলা মিটলে বাবা বাঁচি। 9টার সময় ওপরে যাবে নাকি? আমার ধারণা ততক্ষণে ব্যাপারটা স্থিমিত হয়ে যাবে। শীতের রাত, ট্যুরে সকলের অস্বস্তির তীব্রতাটাও শীতল হয়ে আসবে ততক্ষণে। হাসতে হাসতেই কথাটা বলল পেরু। বাইরের বারান্দায় কনকনে ঠান্ডা। আমি রুমের তালাটা খুলতে ব্যস্ত হয়ে পড়লাম। মানালি লেহ জাতীয় সড়ক ধস নামার জন্য অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেছে শুনেই আমাদের গাইড বলল, আর কি করা যাবে, আজ তাহলে আমরা সিমলাতেই লোকাল সাইট সিন করবো। আশা করি কালকে হাইওয়ে খুলে গেলে আমরা কুলু পৌঁছতে পারবো। সবাই আরও একদিন ভালো করে সিমলা ঘুরে নিন তাহলে, হ্যাঁ? আমাদের ফুল টিম আধ ঘন্টার মধ্যে পুরো প্রস্তুত হয়ে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে বেরিয়ে পড়লাম। লাহাবাবু সকাল থেকেই বেপাত্তা। পেরু ওনার ব্যাপারে ট্যুর গাইডকে জিজ্ঞাসা করতে সে ঘাড় উঁচু করে বলল, না, ওনার সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই স্যার। সকালবেলা মোবাইলে ওনার একটা মেসেজ ঢুকলো, উনি নাকি সিমলার লোকাল ট্যুরে যাবেন না, বন্ধুর বাড়ি যাচ্ছেন। তারপর কাউকে কিছু না বলে বেরিয়ে গেছেন কখন একটা। কুফরিতে একটা অসামান্য গির্জা রয়েছে, ক্রাইস্ট চার্চ। নিও গথিক স্টাইলের এই গির্জার কাছে পৌঁছে সুনিপুণ স্থাপত্য শিল্পে মোহিত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁচের বাহারি জানলাগুলো আর আলেখ্যগুলো পর্যবেক্ষণ করছিলাম। এমন সময়ে সেই ভিড়ে গৌর দত্ত আর অবিনাশ দুজনকেই দেখলাম ব্যস্তভাবে একসাথে হেঁটে যাচ্ছেন। অল্প পেছনে ওনাদের স্ত্রী। গৌর দত্ত অবিনাশের সাথে অনর্গল কথা বলে যাচ্ছেন, সেই তুলনায় ওনাদের স্ত্রী যথেষ্ট চুপচাপ। ভিসেরেগাল লজ, রিজ, চাঁদউইক জলপ্রপাত, জেনির মোমের মিউজিয়াম এবং অবশেষে হিমালয়ান বার্ড পার্ক দেখে যখন আমরা হোটেলে ফিরছি তখন প্রায় সন্ধে নেমে গেছে। যেহেতু পেরু বলল হেঁটে শহরে ঘোরার মতো আনন্দ আর নাকি নেই, তাই অনেকটা রাস্তা আমরা হেঁটেই অতিক্রম করেছি। রুমে ঢুকেই জোরদার খিদে পেয়ে গেল। হোটেলের ল্যান্ড ফোনে আমি 2 প্লেট পর্ক মোমো, চিজ স্যান্ডউইচ আর শামি কাবাব অর্ডার দিয়ে দিলাম। ভরপেট খেয়ে ঘন্টা 2 জন্য একটা ছোট্ট ঘুমের প্রস্তুতি নিয়ে নিলাম, কারণ আমি জানি সন্ধে হলেই পেরু আবার সিমলার মলে যাওয়ার জন্য ধাক্কাধাক্কি শুরু করে দেবে। তাহলে পিপে বাবুর বিরুদ্ধে আমাদের আর কমপ্লেন লজ করা হলো না? কথাটা জিজ্ঞাসা করল পেরু। নো স্যার, কাল রাত 9টার সময় জনাচারেক এসেছিল ওই প্রিয়াঙ্কা রুমে। অভিষেককেও দেখি ততক্ষণে অনেক কুল হয়ে গেছে। বলল যেতে দিন ওসব। এসব কাজ কারবারে আজকাল টুকটাক ওরকম লেগেই থাকে। মালিকের এতগুলো টাকা ফেরত দিতে হবে, আমাদের ওসব সয়ে যাবে আস্তে আস্তে। তবে একটা লাভ হয়েছে, অভিষেক বলল লাহাবাবু নাকি ওর রুমে এসে ওকে সরি বলে গেছে। হাতে 500 টাকা দিয়ে বলেছে, ভাবিস না, এটা নাকি কম্পেনসেশন, জাস্ট গিফট, ভুলে যাও ব্রাদার। অভিষেক বলল লাহাবাবুকে ভবিষ্যতে সংযত থাকতে বলে বিদায় করে দিয়েছে, টাকাটা নেয়নি। আমরা নিচের হোটেলে রেস্টুরেন্টের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম। নিচে নেমেছি এমন সময় আমাদের সাথে দেখি প্রিয়াঙ্কাও বেরিয়ে এসছেন। বললেন, কফি খেতে যাচ্ছেন? আমরা মেলের দিকে যাচ্ছিলাম, একটা কফি খেয়ে গেলে মন্দ হয় না, কি বলো উপেন্দা? খাবার দাবার নিয়ে আমাদের উৎসাহের কোনো কালেই যেহেতু খামতি নেই, তাই পেরুকে লম্বা ঘাড় নেড়ে বললাম, অবশ্যই কর্তব্য। পেরু কফি খেতে খেতে হঠাৎ প্রিয়াঙ্কাকে বলল, আচ্ছা, দত্ত কাপলদের মধ্যে ঝামেলা কিছু হয়েছে নাকি, কিছু জানেন? প্রিয়াঙ্কা কাপে চুমুক দিয়ে কফি খাচ্ছিল। পেরুর প্রশ্নটা শুনে থতমত খেয়ে বড় বড় চোখ করে খানিকক্ষণের জন্য অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর ধীর গলায় বলল, আশ্চর্য চোখ তো আপনার। মিস্টার দত্ত ম্যাডামকে আগ্রহ নিয়ে কিছু দেখাচ্ছিলেন। ম্যাডাম আরও সরে সরে যাচ্ছিল, যেন ঘৃণা ভরে, অথচ কালই দেখলাম দুজনে একসাথে ঘুরছেন। ব্যাপারটা নজরে আসার মতো তো বটেই। তারপর দত্ত ম্যাডাম আর আপনি দেখলাম একসাথে ঘুরছেন, তাই ভাবলাম আপনাকে কিছু বলেছে কিনা। ও বাবা, তাই নাকি? আমি তো এসব খেয়াল করিনি পেরুবাবু। অবিনাশ কপালের উপরে ভুরুগুলো তুলে একরাশ বিস্ময় প্রকাশ করল। ব্যাপারটা একদিক থেকে দেখলে কিন্তু খুব ফানি, আর অন্য দিক থেকে দেখলে কিন্তু বেশ সিরিয়াস। গৌর দত্তের স্ত্রী
ট্যুরের শুরু থেকেই নাকি খেয়াল করেছেন যে ওনার স্বামী হঠাৎ হঠাৎ ওনাকে কিছু না বলে রুম থেকে চলে যাচ্ছেন, এবং তখন রুমের বারান্দায় বা লনে বা নিচের ওয়েটিং রুমে বা রেস্তোরাঁয়ও নয়, কিন্তু নেশাও করেন না উনি। তাহলে যান কোথায়? এটা নাকি 2-3 দিন ধরেই চলছে। মাঝরাত্রিরে নাকি চুপি চুপি রুমের বাইরে চলে যান, তারপর ওই ঘন্টা খানেক দেরেক পরে নাকি আপনা আপনি আবার ফিরে আসেন। কাল ওনার সন্দেহ হওয়ায় উনি একবার আমাদের রুমে আর তারপর শতদলবাবু রুমের বাইরে এসে একবার ঘুরে গেছেন। আমার মনে হয় ওনার মনেও একটা সন্দেহ দানা বেঁধেছে। কি গৌর দত্ত আর মৌ ঘোষের মধ্যে মেলামেশা হচ্ছে গোপনে? একদম। আরে কাল রাতেও নাকি মৌ ঘোষ রুমে ছিলেন না। শতদলবাবু নাকি নিজেই দত্ত ম্যাডামকে বলেছেন, আবার এও নাকি বলেছেন যে নিচের হল ঘরের ফায়ার প্লেসে গেছে, ওর নাকি ঠান্ডা লাগছিল, আর সেখানেও সর্বরী দত্ত চেক করাতে গিয়েছিল, আর ওখানেও মৌ ম্যাডামকে খুঁজে পাওয়া যায়নি। তাহলেই বুঝুন, সর্বরী দেবী এমনিতেই একটু চাপা স্বভাবের, স্বামীকে চার্জ করতেও পারছেন না, অথচ কাউকে কিছু না বলেই এইরকম এদিক ওদিক চলে যাওয়া, ওটা নাকি ওনার বহুদিনের স্বভাব। এর আগেও নাকি বহুবার হয়েছে। প্রমাণের অভাবে নাকি সেভাবে ওনার স্ত্রী ওনাকে পাকড়াও করতে পারেননি, আর এখানে তো ছোট জায়গা, তাই ধরা পড়ে গেছেন। উনি আরও সন্দেহ করছেন যে দত্তবাবু আর মৌদেবীর নাকি পূর্ব পরিচয়ও থাকতে পারে। অথবা এইসবের কিছুই হয়তো নয়, ব্যাপারটা কি কাকতালীয় হতে পারে না? দুজনের একসাথেই অনুপস্থিতি, এটা কোনো ব্যাপার হলো? সেই দোনামোনার জন্যই মনে হয় এখনো ঝগড়াটা জোরদার শুরু হয়নি, নইলে রুমে বসেই টের পাওয়া যেত। সম্ভবত। আমরা তাহলে এখন উঠছি। আমি আর পেরু উঠে পড়লাম। রেস্টুরেন্টের বয় আমাদের কফির হিসেবটা ওর খাতায় ঢুকিয়ে রাখল। বলল চেক আউট করার সময় একেবারে পেমেন্ট দিলেই হবে, এখানে নাকি ওটাই নিয়ম। পেরু আর আমি অবিনাশ আর প্রিয়াঙ্কার দিকে হাত তুলে বাই বলে হোটেলের মেন গেট দিয়ে বেরিয়ে ম্যাল রোডের দিকে হাঁটা দিলাম। সকালবেলা ঘুম ভাঙল যখন পেরুর প্রবল ধাক্কাধাক্কিতে চমকে প্যানিক অ্যাটাক হওয়ার জোগাড়। ধরফরিয়ে উঠে বসলাম। চোখ দলতে দলতে দেখি পেরু ওর কটসুলের ইনারওয়্যারের উপর কোনো রকমের চাদর জড়িয়ে তড়িঘড়ি রুমের বাইরে বেরোনোর প্রস্তুতি নিচ্ছে। হলোটা কি? তোমার মাথায় কি আকাশ ভেঙে পড়লো নাকি? তার থেকেও খারাপ, 3 তলায় বিরাট ভিড়, ওপরে একটা লাশ পড়ে গেছে। কে কে? টাইম নেই হাতে, ওপরে এসো কুইক। বলেই পেরু দ্রুত পায়ে রুমের বাইরে বেরিয়ে গেল। সেকেন্ড ফ্লোরে উঠে দেখলাম লাহাবাবুর ঘরের বাইরে একদল লোক ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। সেই ভিড় ঠেলে ভেতরে ওকে মারতেই দেখি লাহাবাবুর প্রকাণ্ড দেহটা রুমের মধ্যে রাখা ডবল বেডের বাঁদিকে বসানো চেয়ারের উপরে পিছন দিকে হেলান দিয়ে পড়ে আছে। গলার কাছটা একটা আড়াআড়ি গভীর ক্ষত, সেখান থেকে রক্তক্ষরণ হয়ে ওনার শার্ট, কোট আর ট্রাউজার্স পুরো রক্তে মাখামাখি করে দিয়েছে। সেই রক্তের প্রবাহ ওনার পাবে নিচে ফ্লোরের টাইলসের উপরে বিস্তৃত হয়ে বেশ খানিকটা ক্ষেত্রঘোর কৃষ্ণবর্ণ রাঙা করে দিয়েছে। দেখে মনে হলো দেহে প্রাণ নেই, কারণ সারা শব্দ অনেক ডাকাডাকির পরেও পাওয়া যায়নি। রক্তক্ষরণের মাত্রাও অতিরিক্ত, দেহে পালসও নাকি পাওয়া যাচ্ছে না। লাহাবাবুর লাশের সামনেই একটা টেবিল, তাতে একটা আধা পূর্ণ হোটেলের গ্লাস, একটা ছিপি খোলা হুইস্কির বোতল। ঘরে অপরিচ্ছন্নতার ছাপ স্পষ্ট। অ্যাস্ট্রেতে 3টে পোড়া সিগারেটের টুকরো, মেঝেতে ছাই। ঘরময় লাগেজগুলো খোলা, অবিন্যস্ত। একটা বড় ট্রলি ব্যাগ, একটা মাঝারি সাইজের হ্যান্ডব্যাগ, আরেকটা বড় প্লাস্টিকের ক্যারি ব্যাগে বেশ কিছু নোনতা খাবার, 2-1 লিটারের ঠান্ডা পানীয়ের বোতলও দেখলাম। একটা সিঙ্গেল বেডের উপরে পড়ে রয়েছে। পুলিশে কেউ খবর দিয়েছে? পেরু কথাটা যাকে উদ্দেশ্য করে বলল মনে হলো এই হোটেলেরই ম্যানেজার। রুমের মাঝখানে বেশ চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন। ভদ্রলোক মধ্যবয়স্ক, জিন্স টি শার্ট পরা, মাথায় দুপাশের অংশ বাদ দিলে পুরোটাই টাক। হ্যাঁ স্যার, এই থানা থেকে বলল রুমটা পাহারা দিয়ে রাখতে, কেউ যেন ভেতরে না ঢোকে। হ্যাঁ, আর কেউ ভেতরে ঢুকবেনও না। এটা কিন্তু মার্ডার সিন, কোনো জিনিসপত্র ছোবেনও না।
পেরু ঘরের বাইরে থেকে সকলকে উদ্দেশ্য করে কথাটা বলল। আমাদের পাশে টেনে নিয়ে গিয়ে এবার শতদল বাবু চাপা চাপা গলায় বললেন, এ কি কাণ্ড দেখেছেন মশাই? আমি লাইফে মার্ডার এই ফার্স্ট টাইম দেখলাম, বিলিভ মি। দেখে তো আমার আতঙ্কে হাড় হিম হয়ে গেছে দাদা। সিমলার এই শীতল আবহাওয়াতেও দেখলাম ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম। আমি ওনাকে আশ্বস্ত করার ভঙ্গিতে বললাম, আরে ঠিক আছে, চিন্তা করবেন না, পেরু আছে তো, এই ব্যাপারেও একজন এক্সপার্ট, এর আগেও এরকম কেস হ্যান্ডেল করেছে। একবার ভাবলাম পেরুর আসল পরিচয়টা দিলে ভদ্রলোক বোধহয় আরও আশ্বস্ত হতেন, তবে পেরু বলেছে সিগন্যাল না দেওয়া পর্যন্ত স্পিকটি নট। ওর এইসব নির্দেশের পেছনে যুক্তিগ্রাহ্য কারণ থাকে আমি জানি, তাই অনেক কষ্টে নিজেকে সংবরণ করলাম। ভদ্রলোক পর মুহূর্তেই বলে উঠলেন, কি করে চিন্তা না করে নিশ্চিন্তে থাকবো বলুন তো দাদা? আমাদের হোটেলের মধ্যে একজন মার্ডারার ঘুরে বেড়াচ্ছে, হয়তো ভাবলেই গা শিউড়ে উঠছে মশাই। পুলিশ এসেই বা কি করবে? তদন্ত শুরু করবে, আমাদের নজরবন্দি করে রাখবে হয়তো। মানে এই হোটেলেই তো থাকতে হবে। পাহাড় গোড়া মাথায় উঠলো মনে হচ্ছে। ওহ বাবারে, রক্ষে করো রঘুনাথ, রক্ষে করো। বলে শতদল বাবু দুহাত জোর করে কপালে ঠুকলেন। মিনিট 15 মধ্যে পুলিশের জিপ ঢুকল। সিমলা সদর থানার ওসি মিস্টার শ্রীবাস্তব হোটেলের সামনে বড় রাস্তায় এসে দাঁড়ালেন। লাহাবাবুর ঘরটা খুব ভালোভাবে ঘুরে নিয়ে সামনে জমে থাকা ভিড় হালকা করে নির্দেশ দিলেন দুজন কনস্টেবলকে। লাহাবাবুর ঘরটার সামনে একজন কনস্টেবলকে পোস্টিং করে ম্যানেজারকে বললেন, ফরেন্সিক টিম আর ফটোগ্রাফার টিম ঘন্টা দুয়েকের মধ্যে ঢুকে যাবে। ওদের কাজ হয়ে গেলে নিচে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, লাশ স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হবে পোস্টমর্টমের জন্য। এরপর ওসি মিস্টার শ্রীবাস্তব আমাদের ট্যুরের প্রত্যেকের সদস্যের নাম, ফোন নাম্বার একটা কাগজে লিখে নিলেন। ম্যানেজারকে বললেন যে আপাতত তদন্তের জন্য প্রত্যেকেই যেন হোটেল ছেড়ে বাইরে না যান, আর যদি আপৎকালীন জরুরি প্রয়োজন পড়ে হোটেল ছেড়ে বেরোতেই হয় তা যেন পুলিশের অনুমতি সাপেক্ষে। ম্যানেজারের সাথে কথার ফাঁকে দেখি পেরু হঠাৎ মোবাইলটা কানে দিয়ে রুমের বাইরে থেকে মিনিট 5 জন্য ঘুরে এলো। এই সংকটের পরিস্থিতিতেও আবার কাউকে যোগাযোগ করছে নাকি কি জানি। আমার আর পেরুর সাথে সংক্ষিপ্ত পরিচয়ের সময় পেরু ওসি সাহেবকে একটু আড়ালে ডেকে নিয়ে গিয়ে পরিচয়টা দিল বোধহয়। একটু হেসে আলাপ করার ভঙ্গিতে বলল, গত দিন দুয়েক যাবৎ আমি পুরো টিমটার সাথে ছিলাম। আপনাদের তদন্তের সমান্তরালভাবে আমিও একটু কেসটা তদন্ত করে দেখতে চাই, অবশ্যই যদি আপনাদের আপত্তি না থাকে। বলেই পেরু ওসি সাহেবের হাতে নিজের কার্ডটা পার্স থেকে বের করে ধরিয়ে দিল। কিন্তু আমাদের এভিডেন্সের কালেকশনের পর রুমে ঢুকতে পারবেন আপনি, আর আপনার নোটিসে কোনো এভিডেন্স এলে সেটা সরাসরি আমাদের হ্যান্ডওভার করবেন, এই 2 শর্তে বললেন ওসি সাহেব। অলওয়েজ অ্যাট ইউর ডিসপোজাল। 2 তরফে তদন্ত হলে খুনি তাড়াতাড়ি ধরা পড়বে, অ্যান্ড আই এম ড্যাম শিওর অ্যাবাউট দ্যাট। স্মিত হেসে বলল পেরু, কিন্তু আপনি তো প্রাইভেট ইনভেস্টিগেটর, আপনার মক্কেল কে হবে? সেটার খোঁজ চলছে শ্রীবাস্তবজি, তবে সেটা মুখ্য নয়। সিমলায় ঘুরতে এসেছি, সহপর্যটক খুন হলো, খুনিকে ধরা তো কর্তব্য। এখানে নজরবন্দি অবস্থাটাও তাড়াতাড়ি কাটবে, তাতে একদিকে সেটাও লাভ। আমি শ্রীবাস্তবজিকে সংক্ষেপে ঘোষাল অ্যান্ড স্যান্নাল প্রাইভেট ইনভেস্টিগেশন এজেন্সির কর্ণধার আইপিএস অনিকেত ঘোষালের কথাটা বললাম। ওনার নাম্বারটা জেনে শুনে উনি বললেন, ওনার নামটা কোথায় শুনেছি, ঠিক মনে করতে পারছি না। ম্যানেজারের সাথে মিনিট 10 একান্ত গোপন কথার পর ওসি সাহেব হোটেল লবিতে এসে দাঁড়ালেন। তার পিছনের একটা ঘর থেকে মৃদু গোলমাল কানে এলো। একটু পরেই দেখি 2জন কনস্টেবল ও একজন এসআই আমাদের ট্যুর ম্যানেজার অভিষেককে হাত ধরে টানতে টানতে নিয়ে আসছে। অভিষেকের সাথে লাহাবাবুর ঝামেলার খবরটা নিশ্চয়ই ম্যানেজারের মাধ্যমে শ্রীবাস্তবজির কানে গেছে, তাই প্রাথমিক জেরার পর্বটা অভিষেকের মনে হলো থারাতেই সারা হবে। পুলিশের জিপটা রওনা হতেই পেরু হোটেল ম্যানেজারকে একটা কার্ড দিয়ে বলল, আপনার হোটেলেই তো ক্রাইমটা হয়েছে, আপনার এই বহুমূল্য সম্পত্তির সুনামের ব্যাপার পুলিশের তদন্তে দেখা যাক কি হয়। তবে আমি আপনাকে আলাদাভাবে বলে রাখলাম, আমিও তদন্ত চালাচ্ছি। আপনার সহযোগিতা টাইম টু টাইম লাগতে পারে। ভদ্রলোকের চোখটা কার্ডের উপরে যেতেই চোখে একটা দীপ্তি খেলে গেল। উৎসাহ ভরে পেরুর দিকে তাকিয়ে বললেন, বলুন স্যার, কি সাহায্য লাগবে? আমি সর্বদাই প্রস্তুত। তারপর পেরুর দিকে হাত বাড়িয়ে দিয়ে হেসে বললেন, বলছি একবার হ্যান্ডশেক করতে পারি স্যার? প্রাইভেট ইনভেস্টিগেটর এই প্রথম দেখলাম তো। পরশু রাত্রে 11টার পর কোথায় ছিলেন আপনারা?
কথাটা পেরু যাদের উদ্দেশ্য করে বলেছে তারা পাশের ডবল বেডের উপর গুটি সুটি মেরে বসেছিল, প্রিয়াঙ্কা আর অবিনাশ চক্রবর্তী। মুখগুলো বেশ থমথমে। আপনারা তো লাহাবাবুর রুমের একটু পরেই ছিলেন, রাত্রে আওয়াজ কিছু পাননি? আমি পেরু নির্দেশ মতো আমার ডায়েরিতে কথোপকথনের শর্ট হ্যান্ড নেওয়া শুরু করেছি। সত্যি বলতে কি, এই শহরেই ডায়েরি ফের খুলতে হবে সত্যি কল্পনার অতীত ছিল। প্রিয়াঙ্কা আর অবিনাশের সাথে হাওড়া স্টেশনে প্রথম আলাপ। দুজনেই আধুনিক যুগের কেটাদুরস্ত, স্মার্ট ট্র্যাক যেমন বলা যায়, কাপেলদের মধ্যেই গণ্য করেছিলাম আমি। প্রিয়াঙ্কার বয়স আনুমানিক 30, অবিনাশেরও তাই, যদিও মাথায় কাঁচা পাকা কোকড়ানো চুলের জন্য তাকে বেশ পরিণত মনে হয়। দুজনেই বেশিরভাগ সময় 3/4 প্যান্ট আর ক্যাজুয়ালি ঘুরে বেড়ায়। প্রিয়াঙ্কা বেশ প্রাণোচ্ছল মেয়ে, সারাক্ষণই হাসি ঠাট্টায় মশগুল। অবিনাশ আবার ঠিক উল্টোটা, বেশ চুপচাপ। ওদের হোটেল রুমে ঢুকেই পেরু সংক্ষিপ্তভাবে ওর প্রকৃত পরিচয় পর্ব দিতে দিতেই আমি ঘরটা একবার ভালো করে চোখ বুলিয়ে পর্যবেক্ষণ করার চেষ্টা করলাম। মেঝেতে বা চটির গোড়ায় কোনো কালো ছোপ লক্ষ্য করলাম না। ওয়েস্ট পেপার বাস্কেটে জমে আছে কিছু আবর্জনা, উচ্ছিষ্ট খাবারের কিছু প্যাকিং বাক্স আর ক্যারিব্যাগ। আমরা শুয়ে পড়েছি ওই 11টার মধ্যে, পরদিন সকালে আবার কুলুর ট্যুর আছে, সেই জন্য আমি ওই মিনিট 10 মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। আসলে খুব হাঁটাহাঁটি হয়েছিল তো। অবিনাশ, তুমি কটায় ঘুমিয়েছ? প্রিয়াঙ্কা উত্তরটা দিয়েই অবিনাশের মুখের দিকে তাকালো। ওই রকমই হবে। লাহাবাবুর রুমটা একটা রুম পরেই তো। রাত্রিটা পুরো অন্ধকার ছিল বারান্দার দিকটায়, তবে তন্দ্রার মধ্যে চোখে পড়েছিল একটা আলো এসে পড়েছিল জানলার ওপরে, মৃদু আলো, যেমন ওই করিডোরের কোনো ঘরে আলো জ্বেলে উঠলে একটা হালকা আলোর প্রভা বাইরে এসে পড়ে না, সেই রকম। বারান্দাটা হালকা আলোকিত হয়ে উঠল। সেটা আনুমানিক কটা? ওই 11:30 ধরুন। আলোটা ছিল অল্প কিছু মুহূর্তের জন্য, তারপর অবশ্য আর কিছু নজরে আসেনি। আর সাসপিশিয়াস কিছু? একটা কাশির আওয়াজ ওই সময়টার মধ্যেই। একটু ভেবেই যেন কথাটা বলল অবিনাশ। আচ্ছা প্রিয়াঙ্কা, লাহাবাবুর সাথে তো আপনার একটা গন্ডগোল হয়েছিল এই হোটেলে ওঠার প্রথম দিন। তারপরে আপনাদের মধ্যে সম্পর্ক কেমন ছিল, মানে আপনাদের দুইজনের সাথেই? ওই ননসেন্সটা, ওটা কি কোনো ধর্তব্য বিষয় হলো পেরুবাবু? আচ্ছা, কেউ যদি ড্রাঙ্ক হয়ে আপনার কোনো মহিলা আত্মীয়ের সাথে মিসবিহেভ করে, আপনি প্রতিবাদ করবেন না? সরি টু সে, হি ইজ গন নাও, কিন্তু সে কি একটা খুব সুবিধের লোক ছিল? রাস্তায়, বাসে, হোটেলের লবিতে মদের নেশায় চুর হয়ে যার তার সাথে অসভ্যতা করতো, করেনি এরকম? আর তার বিরুদ্ধে কিছু প্রতিবাদ করা, সেটা কি অন্যায় নাকি? অবশ্যই নয় মিস প্রিয়াঙ্কা, আমি শুধু ফ্যাক্টস নিয়ে ইন্টারেস্টেড। পেরুবাবু, একটু ভুল হলো, ওটা মিস নয়, মিসেস হবে। মুখে বেশ একটা বিরক্তি ভাবে নিয়ে কথাটা ছুড়ে দিল প্রিয়াঙ্কা। কিন্তু আপনি মৌ ঘোষের সাথে বসে গল্প করছিলেন, বললেন শ্বশুর বাড়ি বারাসাত, সিটি ট্যুরে, আর অন্যদিকে অবিনাশ আমাকে বলেছে ওর পৈতৃক বাড়ি বনগা। তাহলে কোনটা ঠিক মিস প্রিয়াঙ্কা? একটু থমকে ঠান্ডা কঠিন গলায় বলল পেরু। প্রিয়াঙ্কার তখন কথাটা শুনে হাওয়া বেরিয়ে যাওয়া বেলুনের মতো চুপসে যাওয়া অবস্থা। অবিনাশ ইতস্তত করতে করতে ধরা গলায় বলল, আমরা কলেজ থেকে বন্ধুই, এখন পাশাপাশি অফিস, দুজনেই ঘুরতে ভালোবাসি। অনেক স্টুডি স্পটেই আসলে অবিবাহিত কাপেলদের ঘর দিতে চায় না, তাই সামান্য মিথ্যের আশ্রয় নিতে হয়েছে। তবে লাহাবাবুর সাথে সেদিনের ওই সামান্য ঝামেলাটুকু ছাড়া আর বিশেষ কথাবার্তা হতো না। ওনাকে আমরা এড়িয়েই চলতাম। আমি বরং প্রিয়াঙ্কাকে আগলে রাখতাম। ও যা ঠোটকাটা, লাহাবাবু কখন কি করে বসবে কার সাথে, ও তাতে ইনভলভ হয়ে পড়লে মুশকিল, আবার একটা কেলেঙ্কারি বাঁধবে। বেশ, লাহাবাবুর বিষয়ে সন্দেহজনক কিছু নজরে এসেছে আপনার? ওই একজনকে খুব ফিশি মনে হয় আমার। বেশ একটু উত্তেজিত হয়ে বলল প্রিয়াঙ্কা। গৌর দত্ত। একদিন রুমে বসে গল্প করছি, সৌভিকবাবু রুমে এসে বসেছেন। ওটা দরজার বাইরে হঠাৎ একটা পায়ের আওয়াজ এসে থেমে গেল। আমি ইশারায় সৌভিকবাবুকে কথা চালিয়ে যেতে বললাম, আর পা টিপে টিপে অকস্মাৎ দরজা খুলতেই দেখি গৌর দত্ত কান পেতে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে তার ভূত দেখার মতো অবস্থা। আমি কড়া গলায় জিজ্ঞেস করলাম, ব্যাপার কি? রহস্যজনক তো বটেই। পেরু বেশ একটু ভুরু কুচকেই বলল কথাটা। থতমত খেয়ে বলল, না মানে টেলিফোনে কি করে রুমে চায়ের অর্ডার দেবে তাই নাকি বুঝতে পারছে না।
এক্সটেনশন নাম্বারটা মনে আছে, এইসব জিজ্ঞেস করছে। বুঝুন তাহলেই কি ঘোরেল মাল। আচ্ছা, আর অন্য কেউ? ট্যুর গাইড অভিষেক। ওকে যতটা ধোয়া তুলসী পাতা মনে হয়, আসলে ঠিক ততটাই ডেঞ্জারাস। রাতের বেলা হয়তো নেশা করেছে, কখন মাথায় খুন চেপে গেছে। আগের রাতের চূড়ান্ত অপমান সহ্য হয়নি বোধহয়, রুমে এসে ঘুমন্ত লাহাবাবুকে কুপিয়ে দিয়ে চলে গেছে। পাশ থেকে অবিনাশ এবার কথাটা বলল। প্রিয়াঙ্কা দৃষ্টিতে সেই বক্তব্য সমর্থনের ইঙ্গিত। কিন্তু হঠাৎ ওর উপর আপনাদের সন্দেহই বা গেল কেন? অতই যদি লাহাবাবুর উপরে ক্ষোভ থাকে, তাহলে সে তোর বিরুদ্ধে মালিককে নিজেই অভিযোগ করবে। কই, সে তো করেনি। তাহলে নিশ্চয়ই তার প্রতিশোধ স্পৃহা যথেষ্ট পরিমাণে কমে এসেছিল। পেরু অবিনাশের দিকে তাকিয়ে তাকে নস্যাৎ করার ভঙ্গিতে কথাটা বলল। তাহলে পুলিশই বা ওকে তুলে নিয়ে গেল কেন? ওর বিরুদ্ধে কোনো জোরালো প্রমাণ নিশ্চয়ই পেয়েছে ওরা। আমাদের পুলিশ দপ্তরের কাজ হলো কোথাও কোনো ক্রাইম হলেই আগে দারোয়ান, গাইড, শ্রমিক এবং খেটে খাওয়া নিম্ন মধ্যবিত্ত ক্লাসের লোকদের সফট টার্গেট করা। ব্যাস, জেরা পর্ব শুরু হওয়ার আগেই ধরপাকড় শুরু। আমি সত্যি এর মধ্যে কোনো মানে খুঁজে পাই না। তবে এটা সত্যি, ওর ঘর থেকে একটা ভোজালি উদ্ধার হয়েছে। সেটা বরাবরই ওর কাছে ছিল, আমি বাসেও দেখেছি। কারো কাছে ভোজালি আছে মানেই সে খুনি হয়ে গেল, এটা জাস্ট অতি সরলীকরণ হয়ে গেল না? আমার দিকে তাকিয়ে পেরু বলল, চলো তাহলে ওঠা যাক, কিছু জরুরি খবর নিতে যেতে হবে থানা থেকে। সিমলা থানায় পৌঁছে ওসি সাহেবের সঙ্গে দেখা করতেই যে ভদ্রলোক আজ হঠাৎ এতটা সদয় হয়ে উঠবেন দেখে আমরা একটু আশ্চর্যই হলাম। আমাদের বসিয়ে দিয়ে বললেন, আপনাদের ব্যাপারে খোঁজ নিয়ে জেনেছি, লালবাজারে তো আপনাদের দারুণ নাম। দুর্মূল্য পিঙ্ক ডায়মন্ড খুঁজে বার করেছেন আপনি, মার্ভেলাস। বলুন, এবার আপনাদের তদন্ত শুরু হলো? আমি ওসি সাহেবকে প্রশ্ন করলাম, আচ্ছা বলছি পোস্টমর্টেম রিপোর্টটা এসেছে? হ্যাঁ, একটু আগেই পেয়েছি। দেহের কোনো টর্চারের চিহ্ন নেই, কোনো স্ট্রাগলের সম্ভাবনাও তো দেখছি না। গলার নলি খুব ধারালো কিছু দিয়ে ডাইসেক্ট করা হয়েছে, আর অতিরিক্ত রক্তক্ষরণের মৃত্যু। মৃতের পেটে কোনো বিষ ছিল না, তবে সিডেটিভস পাওয়া গেছে। ডোজের পরিমাণটা বেশ ভালোই। তার মানে যে খুন করা হবে পরিকল্পনা আগে থেকেই ছক করা হয়েছে। ঘুমের বড়ির কারণে মোক্ষম আঘাত পেয়েও ভিকটিম প্রতিবাদ করার সুযোগ পায়নি। আচ্ছা, খুনের টাইম আনুমানিক কত? আনুমানিক ওই রাত্রি 11টা থেকে 2টোর মধ্যে। ফরেন্সিক রিপোর্ট কিছু পেলেন? ফিঙ্গারপ্রিন্টস, মোবাইলে কিছু? দরজার হাতলটা বেশ পুরনো আর জং ধরা, তাই ফিঙ্গারপ্রিন্টস আসেনি। পড়ে রইল ওই কাঁচের গ্লাস আর হুইস্কির বোতল, সেটা দেখা হচ্ছে। কিন্তু ভিকটিমের শুধু হলে আশ্চর্য হব না। আর মোবাইলটাও মিসিং। তাই নাকি? আশ্চর্য। মোবাইল পাওয়া গেলে ওনার সিম থেকে কল রেকর্ড পাওয়া যেত, তাই তো? ভেরি গুড উপেন্দা। তবে ওনারা কি আর সেই নাম্বারে সিডিআর চেক করবেন না? নাম্বারটা অবশ্য গাইড ছেলেটির কাছেই পাবেন। আমরা এই রেকর্ডগুলোর জন্যই ওয়েট করছি। আমাদের ওপর মহল থেকে আবার খুব চাপ আসছে মিস্টার দাস। সিমলা হেরিটেজ প্লেস, দিন চারেকের মধ্যে কেস সলভ করতে না পারলে সিআইডিকে হ্যান্ড ওভার করতে হবে এই ফাইলপত্র। প্রেস্টিজ ইস্যু হয়ে যাবে মিস্টার দাস। সামনে রাখা গ্লাসে চুমুক দিতে দিতে বললেন ওসি সাহেব। তারপর একটু থেমে বললেন, আরে আপনাদের জন্য তো চায়ের জন্যই বলা হয়নি, চা খাবেন তো? পেরু ইশারায় মৃদু হেসে সেই প্রস্তাব অস্বীকার করে বলল, আচ্ছা, পোস্টমর্টম রিপোর্ট একটু দেখতে পারি কি? আর গাইড ছেলেটিকে জেরা করে কিছু পেলেন? টেবিলের উপরে একটা ফাইলের ভেতরে রাখা একটা কাগজের বান্ডিল পেরুর দিকে ছুড়ে দিলেন শ্রীবাস্তবজি। তারপর বললেন, ফরেন্সিক রিপোর্টটা আসতে একটু টাইম লাগবে। আর ওই গার্ড ছেলেটির ক্রিমিনাল রেকর্ড আছে, ছিনতাই কেস। ওর ঘর থেকে গাঁজার পুড়িয়া আর একটা ভজালি উদ্ধার হয়েছে। হোটেলের ম্যানেজারের স্টেটমেন্টটা পেয়েছি। আগের দিন রাতে ভিকটিম ওকে চড় মেরেছিল সবার সামনে, আর ও সবার সামনে খুনের হুমকিও দিয়েছিল। হোটেলের বয়দের ওই স্টেটমেন্ট নেওয়া হয়েছে। ছোকরাটির ধাঁত একটু পাকা গোছের, তাই ভাঙতে টাইম লাগছে। তবে আজ না হলে কাল সবাই সুরসুর করে স্বীকার করবে। কত চাঁদরেল মাল সিধে হতে দেখলাম, আর এ তো চুনো পুটি। আমার কিন্তু একটা জায়গায় খটকা লাগছে শ্রীবাস্তবজি। গলার নলিটা অত্যন্ত ধারালো কিছু একটা দিয়ে কাটা হয়েছে। ক্ষতস্থানে মাংসের উপর মাংস আগের মতো চেপে বসেছিল। কোনো ভেন্ট বা গর্ত তৈরি হয়নি বা হাঁ হয়ে যায়নি। সেটা কুকরি বা ভোজালি জাতীয় অস্ত্রের ক্ষতে কি আদেও হয়?
পোস্টমর্টম রিপোর্টেও পাতলা ক্ষত বলছে। তারপর লাহাবাবুকে ঘুমের ওষুধ কে দিল? আর একটা প্রশ্ন। সেটা ওই বলবে, দুদিন ওয়েট করুন না, সব গড় গড় করে বলে দেবে নাম তার মতো। বেশ খানিকটা আত্মবিশ্বাসে ভরপুর হয়ে কথাটা বললেন শ্রীবাস্তবজি। ফেরার পথে আমি পেরুকে হোটেলের সামনে এসে জিজ্ঞেস করলাম, আচ্ছা, ঘুমের ওষুধের ব্যাপারটা সত্যি রহস্যময়, তাই না? ওনাকে কেই বা রাতে ঘুমের ওষুধ খাওয়ালো, কিভাবে ও রুমে ঢুকলো, বোঝা যাচ্ছে না কিছু। শুধু তাই নয়, যার ঘরে গাঁজার পুড়িয়ে পাওয়া গেল সে তো গাঁজার নেশা করে ধূত হয়ে পড়ে থাকবে। একান্ত ঠান্ডা মাথায় তাকে ঘুমের ওষুধ খাইয়ে নিশ্চিন্তে মনে খুন করা, না 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 না, এটা গাইডের কম মনে হয়। তারপর ভিকটিমের পেটে ঘুমের ওষুধ মিলল, মদের গ্যালাসের মধ্যেও কি সেটা পাওয়া গেল, সেটা একটা প্রশ্ন। রিপোর্ট পেলে জানা যাবে কখন কোথায় সেডেটিভ দেওয়া হলো। রহস্য জল একটু একটু গুটিয়ে আসবে, বুঝলে উপেন্দা? আজকের গল্প এ পর্যন্তই। সুলেখক ঋক প্রসাদ বিশ্বাসের কলমে পেরু উপেন্দা সিরিজের গল্প সিমলায় সন্ত্রাস আজ প্রথম পর্ব ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী এবং অন্তিম পর্ব আসবে আগামী সোমবার রাত ঠিক ৮টায়, নিশিদা গল্পের আড্ডায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। নমস্কার।